আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আমার জুলাই মাসে মানে এই মাসে জুলাইয়ের ১৮ তারিখে ১৮ই জুলাই ২০২৪ আ আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তাই এই ভিডিওটা আমি অ্যাটাচ করে দিয়েছি। যেহেতু যখন আমার সাথে ঘটনাটা ঘটেছে, তখন আমি কোনো কিছু ক্যাপচার করতে পারিনি বা করা হয়নি। কারণ ওরকম পরিস্থিতি ছিল না। তো আমি ইউটিউব থেকে এই নিউজটা সবাই দেখেছেন, টিভিতে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় এই নিউজটা দেখেছেন যে ১৮ তারিখে ঢাকা মহাখালীতে কি অবস্থা ছিল। সেই দিন মহাখালী সেতু ভবন পোড়ানো হয়েছে। মহাখালীর রাস্তার অবস্থা কি পরিমাণ খারাপ ছিল। পুলিশ এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষের কারণে কি ভয়াবহ পরিস্থিতি ছিল সেটা ছোট্ট একটা চিত্র এই নিউজে তুলে ধরা হয়েছে। তো এটাই আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে সেই দিন এই দৌড়াদৌড়ি পথচারীদের মধ্যে যারা প্রাণ নিয়ে ছুটাছুটি করছিল মহাখালীতে পুলিশ এবং ছাত্রের সংঘর্ষের কারণে রাস্তায় যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল, সেখানে সাধারণ পথচারীরা জানে বাঁচার জন্য প্রাণ নিয়ে বাঁচার আকুতিতে যেভাবে ছুটাছুটি করছিল, সেইসব পথচারীদের মধ্যে আমিও একজন পথচারী ছিলাম, যারা যে ছোটাছুটি করছিল যে কোথায় গেলে বাঁচবো, কোথায় গেলে বাঁচবো, কোথায় গেলে আমার শরীরে গুলি লাগবে না, কোথায় আমি একটু কোথায় গেলে আমি নিরাপদে দাঁড়াতে পারবো বা কীভাবে আমি বাসায় সেফলি পৌঁছাতে পারবো। মানে যাই হোক, মানে বাঁচার যে আকুতি গুলি থেকে, সব পথচারীদের মতো আমার চোখেও ছিল। আর যে আতঙ্ক, যেটাই হোক, তো এই এক্সপেরিয়েন্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আসলে এজন্যই এখানে অ্যাটাচ করা, ইউটিউবে এই ভিডিওটা ইউটিউব থেকে নেওয়া, যে কি ভয়াবহ পরিস্থিতি, চারদিকে আগুন। এটা হচ্ছে মহাখালীতে। আর আমি তখন ছিলাম আমতলীতে, ঠিক আছে? মানে মহাখালী একটু সামনে, তখন মহাখালী, আমতলী, রেল গেট, মানে পুরা ভয়াবহ পরিস্থিতি। যে এটা হচ্ছে আমতলী। এখানে যেখানে দেখছেন না যে ধোঁয়া উঠছে, এটা আমতলী। এই জায়গাটায় আমি সাধারণ পথচারীদের মতো আমিও ছুটাছুটি করছিলাম বাঁচার আকুতিতে। তো আমার জীবনে এরকম পরিস্থিতি হয়তো জীবনে অনেকেই পড়েছেন। কিন্তু একজন মেয়ে হিসেবে আমি জীবনে প্রথম আমার এরকম নিজের চোখের সামনে দেখা গুলির আওয়াজ, এই প্রথম চোখের সামনে মানে কানে শোনা। আর মানে আমার উপর দিয়ে যে আমার সামনে যে গুলি করা হচ্ছে নিজের চোখে দেখা, মানে বাঁচার আমি কীভাবে আমি এখনও ট্রমায় আছি। ঘটনা হচ্ছে ১৮ তারিখে, কিন্তু আমি স্টিল এই ট্রমা থেকে বের হতে পারিনি। চোখের সামনে মানুষের উপর গুলি ছুটতে দেখছি। বাঁচার আকুতি নিয়ে পথচারীরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। এর মধ্যে কত বাচ্চা ছিল, বয়স্ক মানুষ ছিল, আমার মতো কর্মজীবী মহিলারা ছিল। মানে যারা আমরা বাসায় বসে হচ্ছে অনেকে দেখি, টিভিতে দেখি, ফেসবুকে দেখি। কিন্তু যারা রাস্তায় এটা এক্সপেরিয়েন্স করে, এই গুলাগুলি সামনাসামনি হয়, মানে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কতটা ভয়াবহ। আমি এখনও এই ট্রমা থেকে বের হতে পারিনি। যাই হোক, তো সেদিন যেটা হয়েছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রতিদিনের মতো হচ্ছে আমার ওয়ার্ক প্লেসে গিয়েছিলাম। তো যাওয়ার সময় কোনো সমস্যা ছিল না। সকালে অন টাইম ঠিকভাবেই গিয়েছি। কিন্তু ওয়ার্ক প্লেসে যাওয়ার পর জানলাম যে আজকে পরিস্থিতি খারাপ হতে পারে, রাস্তায় ঝামেলা হতে পারে। অনেকেই সেদিন আমাদের অফিসে এসেছিল না। কিন্তু আমি আবার মোহাম্মদপুর থেকে গিয়েছিলাম। তো হচ্ছে তো একটু আর্লি আমি দুপুরের পরে অফিস থেকে, দুপুরের পরে মানে হচ্ছে ৩টার পরে আমি বের হয়ে যাই। তখন অলরেডি হচ্ছে মোটামুটি হচ্ছে খুবই ছমছম একটা পরিবেশ। তো আমাদের বাস আমতলীর আগেই নামায় দেয় হচ্ছে
গুলশান থেকে বাস নেই আর আমতলীতেই বাস নামায় দেয় যে বাস আর যাবে না, ট্রান্সপোর্ট সব বন্ধ, কারণ সামনে মারামারি চলছে। বাস থেকে নামার পর বাস থেকে আমতলী যে ফ্লাইওভারটা আছে ওখানে নামার পরে আমি বুঝলাম যে সামথিংস রং, কারণ রাস্তায় আশেপাশে মানুষজন বলছিল যে আজকে যে কী হবে, কতজন মারা যাবে, অবস্থা খুবই খারাপ, কিছুক্ষণ পর আবার হয়তো লেগে যাবে, এরকম সবাই বলাবলি করছিল। তো যেহেতু আমার একটু প্যানিক মানে হচ্ছে প্যানিক অ্যাটাকের প্রবলেম আছে, আমি আমার প্যানিক অ্যাটাক করলে খুবই ভয়াবহ পরিস্থিতি হয়। তো তখনও আমার প্যানিক অ্যাটাক করেনি। তো আমি হচ্ছে ফ্লাইওভারের টা পার হব, আমতলীতে নেমে আমি ফ্লাইওভার পার হয়ে সামনে যাব, মানে রেলগেটের ওইদিকে আমার যেতে হবে, ওখান থেকে আমি ট্রান্সপোর্ট পাবো। তো যেটা আমার মনে হলো যে রেলগেটে গেলেই আমি ট্রান্সপোর্টটা পেতে পারি, কোনো রিক্সা বা কিছু। তো হচ্ছে তখনই ফ্লাইওভারটা জাস্ট পার হলাম, তখনই মানুষের দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়ে গিয়েছে আর গুলি শুরু হয়ে গিয়েছে। তো আমার জীবনে এটা প্রথম হচ্ছে বুলেটের আওয়াজ আমার জীবনে প্রথম সামনাসামনি এভাবে শোনা, প্লাস সামনাসামনি দেখা যে মানুষ ছুটাছুটি করছে, তা হচ্ছে গোলাগুলি করা হচ্ছে, ওপেনলি হচ্ছে যেটা হচ্ছে এসব আমি দেখে খুবই ঘাবড়ে গিয়েছি, আমার পুরো প্যানিক অ্যাটাক হয়ে গিয়েছে। তো প্রথমে একটা দোকানের মধ্যে ঢুকে গেলাম, সেখানে দোকানের শাটার বন্ধ করে দিচ্ছিল যিনি হচ্ছে দোকানের হচ্ছে ওনার। ফ্লাইওভারের নিচে দেখবেন অনেকগুলো দোকান আছে, তো দোকানটা আন্ডার কনস্ট্রাকশন ছিল আর তো হচ্ছে পুরো কাজ শেষ হয়েছিল না, তো উনি শাটার বন্ধ করছিলেন, আমি অমনি দোকানের মধ্যে ঢুকে পড়লাম। আমার সাথে আরও কিছু ভাইয়ারা দোকানের মধ্যে ঢুকলো যান বাঁচানোর জন্য। তো দোকানের যে মালিক তিনি বলল যে আমি এখনই চলে যাব, আপনারা চলে যান, দোকান থেকে বের হন, প্লিজ দোকানের মধ্যে ঢোকেন না। তো হচ্ছে ওনার দোকানের পিছনে হচ্ছে একটা রেল গেটে, মানে একটা ছোট একটা স্পেস ছিল যেখান থেকে সব ভাইয়ারা পার হয়ে চলে যাচ্ছিল, রেল গেট দিয়ে দৌড়ায় চলে যাচ্ছিল। তো যেটা আমার কাছে একটু টাফ মনে হয়েছে একজন মেয়ে মানুষ হিসেবে, যে এখান থেকে আমি কীভাবে হচ্ছে যাব, ওনারা পাচ্ছে বাট আমি কীভাবে হচ্ছে রেলগেট ক্রস করব এই দোকানের পিছনে এই জায়গাটা দিয়ে। তো যে ভাইয়াটা যে ওনারটা ছিল উনি বলল যে হচ্ছে এখন গোলাগুলি বাইরে থেমেছে, আপনি হচ্ছে এখন মারামারি থেমেছে, আপনি হচ্ছে এখন হচ্ছে ভাই আপু বের হয়ে যান দোকান থেকে, আমিও তো এখন চলে যাচ্ছি, আপনি আপনি বের হয়ে যান, সামনে এখন হচ্ছে দেখেন কত দূর হাঁটতে পারেন, এখন তো শব্দ হচ্ছে না। তো আমি বের হয়ে গেলাম, তো বের হওয়ার পর দোকান থেকে বের হওয়ার পর দেখি যে হচ্ছে মানুষ ছুটোছুটি করছে, বাট হ্যাঁ তখন একটু হচ্ছে গুলির আওয়াজ বা ককটেল যেটাই হোক ওটার আওয়াজটা হচ্ছে কম। তারপর হচ্ছে আমি খুবই আমার হাত পা নড়ছে না, আমার পুরো প্যানিক অ্যাটাক হয়ে গিয়েছে এটা দেখার পর। নরমাল প্যানিক অ্যাটাক হলে আমার চিন্তাশক্তি আমি হারিয়ে ফেলি। আমি ভাষা হারিয়ে ফেলি, চিন্তাশক্তি হারিয়ে ফেলি। এমনকি আমি মুভও করতে পারি না। আমার জাস্ট হাত পা শেক করে। তো হচ্ছে একটা মানে আমার জীবন বাঁচানোর জন্য আল্লাহ ২ জন ভাইয়াকে পাঠিয়েছেন আমি যেটা মনে করি। ২ জন ভাইয়ার সাথে হঠাৎ করে তখনই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, মানে কি যে উনারা আমাকে বলল যে, "আপু আপনি কোথায় যাবেন?" তো আমি বললাম যে, "ভাই আমি বুঝতে পারছি না, আমি তো গুলশান থেকে আসছি। আমি কি এখন গুলশানেই ব্যাক করব? নাকি আমি তো যাব হচ্ছে মোহাম্মদপুরে।" তো ভাইয়ারা বলল যে, "না, গুলশানে এখন মারামারি শুরু হয়ে গিয়েছে। গুলশানের মহাখালী গুলশানের অবস্থা খুবই খারাপ। আমরা আপনাকে রেলগেট হচ্ছে ক্রস করে দিচ্ছি।" তো যেটা বুঝলাম যে সম্পর্কে ওনারা ২ ভাই ছিলেন, বড় ভাই, ছোট ভাই। তো হচ্ছে মানে যতক্ষণ ওনারা মানে আমার সাথে ছিলেন, মানে আমি অনেক ধন্যবাদ জানাবো ভাইয়াটাকে, বড় ভাইয়াটাকে। কারণ উনি আমাকে অনেক সাহস দিচ্ছিলেন। মানে একজন পথচারী হিসেবে এইভাবে আমার জীবনটা বাঁচানো আর এইভাবে আমাকে সাহস দেয়া, প্রত্যেকটা মুহূর্ত সাহস দেয়া যে, "আপু ভয় পাবেন না, আপু চলেন, কিচ্ছু হবে না। আমি আপনাকে সেফলি পৌঁছায় দিব আপু।" মানে প্রত্যেকটা মুহূর্তে এভাবে বলা, মানে ইট মিনস আ লট টু মি। মানে উনি আমাকে এত সাহস দিয়েছেন, ভাইয়াটা। আর সাথে উনার ছোট ভাই ছিল। তো যেটা বুঝলাম যে উনি হচ্ছে ছোট ভাইকে নিয়ে বাসায় যাচ্ছিলেন। উনাদের বাসাও কথা যেটা বুঝলাম যে উনাদের বাসা ওইদিকেই হয়তোবা, আমি জানি না কোথায়। তো হচ্ছে উনারাও আমার মতো সাধারণ পথচারী ছিলেন যারা এই পরিস্থিতিতে পড়েছেন। তো ভাইয়াটার সাথে উনাদের দুজনের সাথে কিছু দূরও হাঁটিনি, হাঁটা শুরু করেছি। তো তখন আবার শুরু হয়ে গিয়েছে মারামারি, ২ ছাত্র এবং পুলিশের সংঘর্ষ, আ হচ্ছে ককটেল, গোলাগুলি যেটা হয় মানে যেটা আমরা দেখতে পাচ্ছি নিউজে, এরকম শুরু হয়ে গিয়েছে।
তো আমি তো আরও ভয় পেয়ে গেছি। তো হচ্ছে দৌড়ায় গেলাম একটা টঙের রেলগেট, তখনও ক্রস করি নাই। রেলগেটের পাশে একটা টঙের দোকান ছিল, ওখানে আমরা কয়েকজন দাঁড়ালাম। ওখানে দাঁড়ায়ও দেখছি যে সবাই দৌড়াদৌড়ি করতেছে, তাদের পিছে ধাওয়া করা হচ্ছে। সেটাই হোক, যেটা চোখে না দেখলে ভাষায় প্রকাশ করার মতো না, সামনাসামনি না দেখলে। আমি এখনও কথা হয়তো বোঝা যাচ্ছে যে আমি এখনও কতটা ট্রমার মধ্যে আছে। বলতে পারেন যে এই পুরা পরিস্থিতিতে যতক্ষণ মানে এই পরিস্থিতির মধ্যে ছিলাম, গুলি কিন্তু আমাদের গুলি, পাটকেল, ইট যেটাই হন মানে আমাদের উপর দিয়ে গিয়েছে। আমরা কিন্তু সাধারণ পথচারী ছিলাম। কর্মজীবী মানুষ, সাধারণ পথচারী। কিন্তু আমাদের উপর দিয়েও কিন্তু সেটা গিয়েছে। আমরা জীবন বাঁচানোর জন্য আমরা ছুটোছুটি করছি। কারণ আমাদের প্রত্যেকেই বাসায় পরিবার আছে, সন্তান আছে, ভাই-বোন আছে। যাই হোক, আমার মাথায় শুধু এটাই ছিল যে আমাকে সেফলি বাসায় পৌঁছাতে হবে। সেফলি এনিহাউ আমাকে বাসায় যেতে হবে। তো ভাইয়াটা আমাকে অনেক সাহস দিচ্ছিল যে, "আপু আমি আপনাকে দরকার হলে পৌঁছায় দিব। আপনি সাহস রাখেন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি সাহস রাখেন।" তো এই অবস্থায় তো উনি আমাকে নিয়ে হচ্ছে পরে আমরা আ যেটা চায়ের টংটা ছিল ওখান থেকে আমরা দৌড়ে ওখানে এসকেএস টাওয়ার যে শপিং মলটা আছে মহাখালী রেলগেটের ওখানে, ওই পর্যন্ত খুব কষ্টে মানে অতটুকুই মনে হচ্ছিল। প্রত্যেকটা মানে জায়গাগুলো মনে হচ্ছে অনেক বড় বিশাল পথ। কিন্তু অতটুকু পথ খুব কষ্টে আমাদের যেতে হয়েছে। দৌড়াদৌড়ি করে রেল লাইনের উপর দিয়ে হেঁটে দৌড়ায় ক্রস করে এতগুলো মানুষের সাথে এতগুলো গুলাগুলি ইট-পাটকেলের মধ্যে। তো ওখানে উনি আমাকে পৌঁছায় ওখানে উনি আমাকে মানে দৌড়ায় ওখানে আমরা গেলাম। এর মধ্যে উনার যে ছোট ভাইটা ছিল, সে ছোট ভাইটা হচ্ছে সংঘর্ষের মধ্যে পড়ে গিয়েছে। মানে ভাইয়া আমাকে মানে আমাদের ২ জনাইকে সমানভাবে ভাইয়া আমাদের মানে সেভ করছিল, উনার ছোট ভাইকে আর আমাকে। তো মানে কি বলবো, মানে আমাদের দেশে ভালো মানুষ এখনো আছে। এটা তার প্রমাণ। মানে কতটা দায়িত্বশীল উনি, একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কতটা দায়িত্বশীল, ভালো মানুষ। মানে একজন সাধারণ পথচারী আর নিজের ভাইকে সে সমান দায়িত্বে সেফলি পৌঁছানোর কতটা চেষ্টা করছিলেন। তো এই সংঘর্ষের মধ্যে উনার ছোট ভাইটা আবার সাধারণ পথচারী হিসেবে পড়ে যায়। আমাকে উনি সেফলি এসকেএস এর মধ্যে পৌঁছায় দিলেন। কিন্তু দেখেন যে উনার ভাইটা পিছন থেকে আবার ওই সংঘর্ষের মধ্যে আটকে গিয়েছে, পড়ে গিয়েছে ছোট ভাইটা। তারপর উনি আমাকে বললেন যে, "আপু আপনি একটু এখানে কোথাও দাঁড়ান, আমি ওকে খুঁজে নিয়ে আসি।" তো আমার তো প্যানিক অ্যাটাক হয়ে গিয়েছে। চারদিকে এসব দেখে আমার হাত পা কিছুই মুভ করছে না। আমার মুখের ভাষাও আমি হারিয়ে ফেলেছি। কোনো চিন্তা, আমি চোখে সব ঝাপসা দেখছি। তো একজন থার্ড জেন্ডার ছিলেন ওখানে। থার্ড জেন্ডারটা দ্বারা বুঝতে পেরেছেন আমার চেহারা দেখে যে সামথিংস রং। মানে আমার কোনো একটা সমস্যা হয়েছে। আমি কতটা প্যানিক হয়ে আছি। তো থার্ড জেন্ডার এসে সে আমাকে ধরে সে আমাকে একটা পিলারের পিছনে দাঁড় করায় রাখলো যে, "আপনি আপাতত এখানে দাঁড়ায় থাকেন আপু।" তো থার্ড জেন্ডার যিনি ছিলেন তিনি কিন্তু ভাইয়াটা না আসা পর্যন্ত আমার সাথেই ছিলেন। জাস্ট আমাকে সেফ ফিল করানোর জন্য। মানে কি বলবো, মানে এ আমি সবার প্রতি ওইদিন যারা আমার জীবনটা বাঁচিয়েছেন আমি আসলেই অনেক কৃতজ্ঞ। আমি জানি যে এই মানুষগুলোর সাথে আমার কখনো দেখা হবে না। আর পরিস্থিতির কারণে আমি তাদেরকে ধন্যবাদ বলারও সুযোগ দেইনি। আর আমি জানিও না তারা বেঁচে আছে কিনা, তারা বেঁচে সেফলি বাসায় যেতে পেরেছেও কিনা। কি বলবো? যাই হোক। তো হচ্ছে আমি থার্ড জেন্ডারটার সাথে দাঁড়ায় ছিলাম। একটা পিলারের পিছনে উনি আমাকে হচ্ছে আমার সাথেই ছিলেন। তখনই ভাইয়া আর উনার ছোট ভাই এসে আমাকে পেয়েছেন এবং বললেন যে, "চলেন আপু তাড়াতাড়ি চলেন। হচ্ছে এখনই যেতে হবে।" মানে উনার ছোট ভাইকে উনি খুঁজে পেয়ে আমাকে পাওয়ার সাথে, সাথে আমাকে বলছে, "আপু চলেন, চলেন, চলেন আপনাকে ক্রস করে দিচ্ছি রেলগেট। হচ্ছে রিক্সায় উঠায় দিব।" তারপর উনার ছোট ভাই পিছনে ছিল, আমি ভাইয়াটার সাথেই হাঁটছিলাম। আর ভাইয়াটা আমাকে কন্টিনিউয়াসলি সাহস দিচ্ছিলেন। আমার ভাইয়াটার না চেহারাও মনে নাই। উনাদের মানে অ্যাকচুয়ালি আমার না কারো চেহারাই মনে নাই কেন? কারণ আমি চোখে তখন সব ঝাপসা দেখছিলাম। আর ধন্যবাদ কি বলবো? আমার মুখের ভাষায় আমি প্যানিকে হারায় ফেলছি। তারপর হচ্ছে আমরা কিছু দূর হাঁটছি। ওই এসকেএস
টাওয়ারের ওখানেই আছি, ওটা তখন ওখান থেকে আমরা বের হইনি। পিছন থেকে ছোট ভাইটা বলল, ভাইয়া তুই আপুকে নিয়ে দৌড়া, চিৎকার দিয়ে বলল। কারণ হচ্ছে আবার পুলিশ ছাত্রদের ধাওয়া করেছে, তখন যত মানুষ ছিল সব এই দিকে দৌড়ায় আসছে। আর আমরা কিন্তু সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম তাড়াতাড়ি, কিন্তু পিছনের সব পুলিশের ধাওয়ায় পিছনের সব মানুষগুলো আমাদের দিকে এইদিকে সব ছুটে আসছে। মানে আবার সংঘর্ষ লেগে গিয়েছে, আবার গোলাগুলির শব্দ, ইট পাটকেল ছোড়াছুড়ি। তো ভাইয়া আমাকে নিয়ে এমনভাবে দৌড়টা দিলেন, উনি জাস্ট অতটুকু এসকেএস থেকে রাস্তা ক্রস করে রাস্তার ওই পারে যাওয়াটা আমার কাছে যে কত বড় পথ মনে হচ্ছিল। আর ওর মধ্যে দেখেন, জাস্ট ইমাজিন যে মানে এটা কোনো মুভি সিন না, মানে রিয়েল লাইফ। আমি এটাই চিন্তা করি যে এগুলো তো আমরা টিভিতে দেখেছি, মুভিতে দেখেছি, মানে এই জিনিসটা আমি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করেছি যে আমার উপর দিয়ে গোলাগুলি যাচ্ছে, আমাদের উপর দিয়ে পথচারী হিসেবে একটা পথচারীর উপর দিয়ে গোলাগুলি যাচ্ছে, ইট পাটকেল যাই হোক। যে ছুটটা উনি আমাকে নিয়ে দিয়েছে, দৌড়ায় রাস্তার ওপারেই রিক্সা ছিল, বিসমিল্লাতেই রিক্সা পেয়ে গিয়েছি। উনি জাস্ট আমাকে রিক্সায় উঠাই দিয়ে রিক্সার মামাকে বলল যে আপুকে আপনি সেফলি নিয়ে যান যেখানে আপু যেতে চায়। আর আমাকে বলল যে আপু ছোট ভাইটা আবার ওখানে পড়ে গেছে, আটকে পড়ে গেছে, আমি ওকে নিয়ে আসি, আপনি চলে যান, কিচ্ছু হবে না। উনি আমাকে সাহস দিয়ে আবার ওনার ছোট ভাইকে বাঁচাতে চলে গেল। ওনার ছোট ভাই আবার আটকে গিয়েছিল ওই সংঘর্ষের মধ্যে, দুই পক্ষের সংঘর্ষের মধ্যে। মানে কি বলবো, মানে এই জিনিসটা, এই অপরাধ বোধটা আমার মধ্যে আমি সেদিন থেকে কাজ করছে যে আমি জানি না তারা সেফলি পৌঁছাতে পেরেছে কিনা। বড় ভাইটা তার ছোট ভাইকে নিয়ে সেফলি তার মায়ের কোলে তার বাসায় পৌঁছায়ছে কিনা এটাও আমি জানি না, তারা বেঁচে আছে কিনা এটাও আমি জানি না। তারা মানে উনি আমার জানটা বাঁচে আমাকে রিক্সায় উঠায় দিল, কিন্তু ওনার ছোট ভাই তখন সংঘর্ষের মধ্যে আটকা পড়ে গিয়েছিল। আর উনি তাকে বাঁচাতে আমাকে রিক্সায় উঠায় দিয়ে উনি তার ছোট ভাইকে আবার আনতে গেলেন। কি ভয়াবহ, তাই না জীবনটা? মানে আমি জানি না, ওনাদের সাথে আমার এই যে থার্ড জেন্ডার এই দুটা ভাই, কারোর সাথে আমার দেখা হবে না। এরা আমার জীবন বাঁচায় আমাকে সেফলি বাসায় পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আমি জানি না যে ওনারা ওখানে বেঁচে আছেন কিনা, নাকি ওখানেই ওনারা শেষ হয়ে গিয়েছেন। আমার এই অপরাধ বোধটা আমি মানে কি বললাম, ওনাদেরকে ধন্যবাদও দিতে পারলাম।